পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় 2 শতাধিক আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 10 ফেব্রুয়ারি। তবে উচ্চ আদালতে আপিল করা আসামিরা জামিন পাবেন না বলে আদেশে বলা হয়েছে। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেয়া হয় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। এরপর বিডিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিন দাবি করেন স্বজনরা। এরই মাঝে রবিবার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল ওই দিনের নরকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুরু হয় জামিনের শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। 200-রও বেশি আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। উচ্চ আদালতে যাদের খালাসের বিরুদ্ধে আপিল রয়েছে বা দণ্ডিত হয়েছেন তারা এখনই জামিন পাচ্ছেন না। এদিকে জামিন শুনানি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতি মামলার আসামি হওয়ায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। যোগ্যতা না থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক বানাতে ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন বলে জানায় দুদক। এছাড়াও 2023 সালে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে একই অভিযোগ তুলে প্রশ্ন তুলেছিল। তখন বলা হয়, স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে, তাই এই পদে থাকার বিষয়ে ব্যবস্থা নিতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এদিকে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ। দিল্লিকে পাঠানো চিঠির জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিগগিরই কয়েকজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এর আগে রবিবার সকালে চিফ প্রসিকিউটরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এ সময় জুলাই গণহত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা চেয়েছে প্রসিকিউশন। বৈঠকে ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে জানতে চান তিনি। তদন্ত কাজে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে, চলমান আছে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব আমাদের হাতে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় 2 দেশের স্থানীয়দের মধ্যে গতকাল দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ফসলের মাঠে কাজ করা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন কৃষকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এদিকে সীমান্তে আর আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি এই বিরোধের বিষয়টি 2 পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা তার। গাছ কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার দিনভর সংঘর্ষের পর পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। এমন উদ্ভূত পরিস্থিতির কারণে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সকাল থেকে সীমান্ত এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভোর হতেই সীমান্তবর্তী মাঠে কাজ শুরু করেন কৃষকরা। এদিকে সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরিষা, কালাই ও গম সহ বিভিন্ন ফসলের। ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মাঝে রয়েছে উৎকণ্ঠা ও আতঙ্ক। তাই 2 দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান তারা। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। সাধারণ কৃষক
ঠিকভাবে সীমান্ত এলাকায় আর ক্ষেতের এত জমিতে কাজ করতে পারছে না। এখন কোনো সংঘর্ষ নেই, তবে আতঙ্ক বিরাজ করছে যদি সীমান্ত আবার যদি কিছু হয় বা তারা যদি পাল্টা কোনো আক্রমণ করে, এজন্য আতঙ্কের মধ্যে আছে। আর যেন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেজন্য স্থানীয়দের বোঝাতে কাজ করছেন জনপ্রতিনিধিরা। ওরা কি করছে জানি না, কিন্তু আমাদের জনগণ আমরা চেষ্টা করছি শান্ত করার, যেহেতু পরিস্থিতি শান্ত, আর যেন পরিস্থিতির কোনো ঘোলাটের সৃষ্টি না হয়। পরিস্থিতি শান্ত রাখতে সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে বিজিবি। শূন্যরেখার আশেপাশের জমিতে স্থানীয়দের কৃষিকাজ না করার আহ্বান তাদের। একই সাথে সীমান্ত এলাকায় ভিড় এড়াতে টহল জোরদার করেছেন তারা। এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায়, তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে, উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। এবং এই এলাকার জনগণ আরো নিশ্চিত করেছে যে বিনা প্রয়োজনে সীমান্ত এলাকায় শূন্য লাইনে গমন করবে না এবং শূন্য লাইন অতিক্রম করবে না। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়ে। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি, যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে বিরোধের বিষয়টি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। সাইফুর রহমান, ডিবিসি নিউজ, চৌকা সীমান্ত, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা। আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের আবেগঘন সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে, যা কাজে লাগিয়ে অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করা যেতে পারে। এছাড়াও প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তুলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনাও অনুসন্ধান করার কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংস্কার আর নির্বাচন আয়োজনে বিরোধ নেই, চলতে পারে একই সাথে। আর দলটির নেতাকর্মীরা বলেন, আগস্টের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। জনগণ ভোট দিতে পারলেই সরকার গঠন করবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, বিএনপি আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বিএনপি। দেশের জনগণ আসলে চায় একটা নির্বাচিত সরকার, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটি হলেই দেশের মানুষের জন্য কল্যাণকর বয়ে আনবে। জনস্বার্থে অতিবিলম্বে জুলাই আগস্টের ভিতরে এই সরকারকে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। দেশের মানুষ ভোট চান, তাই সংস্কার আর নির্বাচন আয়োজনের কাজ দ্রুত করার দাবি জানান বিএনপির এ মহাসচিব। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, কথা জানিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যে যেতে চায় না। তিনি আরও জানান, ভোটার তালিকা সন্দেহের ঊর্ধ্বে রাখতে চায় ইসি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান। এতে যোগ দিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যথাসময়ে করতে আমাদের কাছে যেসব সহযোগিতা চেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, সেই সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি। এর ধারাবাহিকতায় আজ কিছু সরঞ্জাম দিচ্ছি, আগামী সপ্তাহে আরও দেয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, রাজনৈতিক কোনো বক্তব্যের মধ্যে যেতে চায় না ইসি। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সিইসি আরো বলেন, ভোটার তালিকা নিয়ে মানুষের মনে সন্দেহ রাখতে চায় না কমিশন। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। সোমবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই কার্যক্রমের জন্য কয়েকশো ল্যাপটপ, স্ক্যানার ও ক্যামেরা দিয়েছে ইউএনডিপি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পলিথিনের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার, উৎপাদন এবং মার্কেট পর্যায়ে বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই পলিথিন বন্ধে কারখানা কেন্দ্রিক বড় অভিযান শুরু হবে, এতে বাধা এলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া পাহাড় কাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা আরও বলেন, টম অ্যান্ড জেরি খেলা বন্ধ করতে হবে, সরকারি সংস্থাগুলোকে 24 ঘন্টা কাজ করতে হবে। সরকার আইন করেছে বলে আপনাকে মানতে হবে না, আপনাকে এই জন্য মানতে হবে যেটা আপনার ভবিষ্যতের জন্য খারাপ, আপনার সন্তানের জন্য খারাপ। আপনি বিষ আপনার সন্তানকে নানানভাবে খাওয়াতে পারেন। আমাদের যে দূষিত বাতাস, সেটা ইনহেল করেও আপনার বাচ্চার অসুস্থতা হচ্ছে। পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়া চরম অনিরাপদ। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় বিশ্বসেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। একের পর এক খারাপ সংবাদ ছুটে আসছে সাকিব আল হাসানের জন্য। দেশে আসতে পারেননি, হয়েছে তার নামে মামলা। এবার সাকিবের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মা লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ক্রিকেটার সাকিব আল হাসান, তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিসঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে, তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। এই মামলায় গত বছরের 15 ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর সব আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আজ সাকিব সহ আসামিরা আদালতে হাজির না হলে বিচারক এই আদেশ দেন। মামলার অভিযোগ, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেকের টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিসঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4 কোটি 15 লাখ টাকা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। কয়েকদিন পর দেশের কয়েকটি জেলায় আবারও বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ।
পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের তুলনায় আজ তাপমাত্রা কমেছে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল স্থানীয়রা। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে শীত জেঁকে বসেছে ঠাকুরগাঁও, দিনাজপুরেও রেকর্ড করা হয়েছে ৮.৮ ও ১১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীত বেড়েছে দক্ষিণাঞ্চলেও। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 10.৫ ডিগ্রি সেলসিয়াস। অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন। এই ছিল আমার কাছে। এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন সহকর্মী হিমাদ্রি রাহা। সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভেতরে হবে অভিষেক অনুষ্ঠান। অনেকের শঙ্কা, দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প। এদিকে তার অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তাদের শঙ্কা, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষুণ্ণ হতে পারে সাংবিধানিক অধিকার। অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন বিমান বাহিনীর বিশেষ বিমানে ফ্লোরিডা থেকে পরিবারের সদস্যদের নিয়ে এখন ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে নিয়ে উপভোগ করেন আতশবাজির মহড়া। ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান খোলা স্থানে হলেও তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় এবার তা হবে কংগ্রেস ভবনের ভেতরে। সমর্থকদের ট্রাম্প জানান, অভিষেক অনুষ্ঠান দেখা যাবে প্রফেশনাল বাস্কেটবল ও হকি ভেন্যু ক্যাপিটাল ওয়ান এরেনার ভেতর পর্দায়। মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অনেক রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে জাপান, ল্যাটিন আমেরিকার এল সালভাদর ও ইকুয়েডর। থাকছেন শীর্ষ ধনী ইলন মাস্ক সহ আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গও। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা ট্রাম্পের। প্রথম দিনেই শুরু হতে পারে অবৈধ অভিবাসীদের ধরা ও বিতাড়িত করার অভিযান। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার আগে সাময়িক সময়ের জন্য ক্ষোভে ওয়াশিংটন ছেড়ে যাচ্ছেন অনেক বাসিন্দা। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় ও অভিষেকের প্রতিবাদ জানাতে ওয়াশিংটনের রাস্তায় নামেন অনেক মানুষ। নারী অধিকার, জাতিগত ন্যায় বিচার সহ নানা বিষয়ে সোচ্চার বিভিন্ন গোষ্ঠীর কর্মীরা গোলাপি টুপি পরে যোগ দেন এই কর্মসূচিতে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রাজনীতিবিদ হিসাবে যে গর্বের কথাগুলো বললাম, এর পাশাপাশি বোধহয় আরেকটি বিষয় আছে। বিষয়টি আমরা মাঝে মাঝে আলোচনা করি, আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি। কি সেই বিষয়টি? একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবেন এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করেন, মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা তার হয় এবং সেই জানাজায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন। এই জানাজার বিষয়টি বলে দেয়। এখানে ডক্টর মোশাররফ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি, খুব সম্ভবত পৃথিবীর কোন রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি, এত জনসমাগম আমরা দেখিনি। এভাবে
মানুষকে কাঁদতে আমরা দেখিনি, এত সংখ্যক মানুষকে কাঁদতে। সহকর্মীবৃন্দ, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ, এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি, প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে জানাজা, মুসলমান হলে জানাজা, অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে। কাজটি কত বড় হবে সেটি আমরা জানবো না, অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে। সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধহয় নিজের মনের ভিতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন, যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, সেইরকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, তার দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি, এরকম একটি দৃঢ় সংকল্প আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্মানিত আলোচকবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো আমার ক্ষেত্রে আমি সেই রকমই চাই। আমার দৃঢ় বিশ্বাস, আমার সামনে উপস্থিত আপনারা প্রতিটি মানুষ, আমি যে কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে, এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবে, অর্থাৎ মানুষের সেই সমর্থন, মানুষের সেই শ্রদ্ধা, মানুষের সেই সম্মান আপনার প্রতি। সহকর্মীবৃন্দ, মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন, উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে, উনি খুব অবাক হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এরকম মানুষগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছেন। এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন, খুব সম্ভব মহিন সাহেব বলেছেন ওনার বক্তব্যে, এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত 15 বছরে 16 বছরে, আমরা 111 থেকে ধরলে আরো লম্বা সময়, আরো 2 বছর সময়, কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। বাংলাদেশের পত্র পত্রিকাগুলো, যেই পত্র পত্রিকাগুলো বিএনপির ভালো নিউজ করে না, সেই পত্র পত্রিকাগুলো লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাগুলো, এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন, কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব? কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আছে, সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। ওনার যেই পরিকল্পনা, যেই আশা, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি, ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে, সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয়। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। ডিবিসির আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।